প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রাউন্ড ফল্ট অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবলে কী কী ফল্ট হয় এবং সেই ফল্টগুলোকে দূর করার জন্য কী কী পদ্ধতি ব্যবহার করা হয় এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ওই পদ্ধতিগুলোর ডিটেল নিয়ে আলোচনা করব যে আসলে এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে। তো দেখো, প্রথমেই আমরা এটাও দেখেছি যে আসলে আমাদের একাধিক কেবল থাকলে সেখানে কিভাবে কোন ধরনের টেস্টগুলো কাজ করবে, আর যেখানে একটা মাত্র কেবল আছে সেখানে কোন ধরনের টেস্ট করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে আমাদের যদি একটা কেবল হয়, মনে করো যে এইখানে একটা কেবল আছে, মনে করো যে এখন একটা কেবল আছে আমাদের। তো একটা কেবলের জন্য কোন মেথড ব্যবহার করে সেটা আমরা জানি, সেটার জন্য হচ্ছে ব্ল্যাভিয়ার অ্যান্ড আর্থ ওভারল্যাপ টেস্ট। তো আমরা মূলত এখানে ব্ল্যাভিয়ার অ্যান্ড আর্থ ওভারল্যাপ টেস্ট নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এখানে একটা কেবল আছে। তো এবং এখানে এই কেবলের ফল্ট কি হতে পারে। তো প্রথমে আমরা এই কেবলের কিছু বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি। মনে করো এই কেবলটা হচ্ছে এখানে ফল্ট হয়েছে, মনে করো যে এখানে ফল্ট হয়েছে, ফল্টের কারণে আমাদের এই একটা রেজিস্ট্যান্স শো করছে। তাহলে ফল্ট রেজিস্ট্যান্সের মান হচ্ছে তোমার আর। তো এইখানে আমাদের ফল্টটা হয়েছে, আর এটা হচ্ছে তোমার ফল্ট রেজিস্ট্যান্স। তো এখন মনে করো যে আমাদের কেবলটা এখান থেকে এই পর্যন্ত আসছে। তো এইটা হচ্ছে আমার মনে করো যে স্টেশন, হ্যাঁ, এইটা মনে করো যে স্টেশন। তো এইটা হচ্ছে এখন যেহেতু আমার এখানে স্টেশন, তাহলে আমি এখান থেকে টেস্ট করবো, তাই না? তাহলে এটার নাম হচ্ছে টেস্ট এন্ড। আর এইটা হচ্ছে আমার মনে করো যে এদিকে লাইন গেছে, এটা কিছু না এখানে, তাহলে এটার নাম দিলাম ফার এন্ড, বা এটা দূরবর্তী কোনো স্থান। তো এখানে এই যে সম্পূর্ণ কেবল আছে, এই সম্পূর্ণ কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে আর, হ্যাঁ। এরপরে তোমার এই যে টেস্ট এন্ড আছে, টেস্ট এন্ড থেকে যেখান পর্যন্ত ফল্ট এই পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে আমি ধরে নিলাম R2। এরপরে এই দূরবর্তী স্থান এবং এই ফল্ট স্থানের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে R1। তো এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ কেবলের রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে কি দুই অংশের রেজিস্ট্যান্স। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, R ইকুয়ালস টু R1 প্লাস R2। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট। তো এখন এইখানে আমাদের সার্কিটটা কিভাবে কমপ্লিট হবে, মূলত দেখো এই যে এখানে যে ফল্ট রেজিস্ট্যান্স এখানে দেখাচ্ছে, বা এটা গ্রাউন্ড হয়ে গেছে। তো গ্রাউন্ড হয়ে গেলে তো এখানে একটা সার্কিট কমপ্লিট হবে, তাই না? তো মনে করো যে এখানে একটা সার্কিট তৈরি হলো, হ্যাঁ। তো গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। তো এখানে যদি আমরা একটা সার্কিট কমপ্লিট করি, তো তাহলে এখানে দেখো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো এখন আমরা এই যে গ্রাউন্ড ফল্ট হওয়ার কারণে একটা সার্কিট হলো, এটাকে যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করি তাহলে কি হবে। তাহলে দেখো এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আর, এইটা হচ্ছে আমাদের ফল্ট পজিশন, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, মানে এটা হচ্ছে কেবলের রেজিস্ট্যান্স। আর কেবল মানেই হলো যে তার মধ্যে কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে। তো তাহলে এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার ফল্ট রেজিস্ট্যান্স গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে আর, এইটা হচ্ছে আমাদের টেস্ট এন্ড। তো এইটার নাম হচ্ছে কি আমাদের R1, এইটা হচ্ছে আমাদের R2। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে দুইটা ব্যাপার। এই যে এই অংশটা, এই ফার এন্ড, এইটাকে প্রথমে আমরা ওপেন রাখবো। মনে করো যে এখানে আমরা এখনো কানেকশন দিই নাই। কানেকশন যদি না দিই, তো এখন দেখো এইটা হচ্ছে আমাদের টেস্ট এন্ড। তো এখন আমরা যদি এখান থেকে একটা রেজিস্ট্যান্স মেজার করি তাহলে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবো, হ্যাঁ। তো ধরে নিলাম তোমার M1 হচ্ছে ওপেন সার্কিট,
রেজিস্ট্যান্স, অর্থাৎ সার্কিটটাকে মানে যে শেষের প্রান্তটা ফার এন্ডটাকে আমাদের ওপেন অবস্থায় রেখে আমরা যে রেজিস্ট্যান্স পাবো সেটার নাম হচ্ছে তোমার M1। তো তাহলে দেখো এখানে আমরা কি লিখব, M1 হচ্ছে আমাদের ওপেন সার্কিট রেজিস্ট্যান্স, অথবা এটাকে যেহেতু এটা ওপেন সার্কিট রেজিস্ট্যান্স এটাকে তোমরা চাইলে ROC দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। এরপরে তোমার মনে করো এটা তো ওপেন অবস্থায় গেল, এরপরে এই প্রান্তটাকে আমরা শর্ট করব, তাহলে এই প্রান্তটা শর্ট করার পরে কিন্তু এখানে আবার আরেকটা রেজিস্ট্যান্স পাবো, তাহলে ওইটার নাম দিলাম হচ্ছে তোমার M2। তাহলে M2 হচ্ছে শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, তাহলে এইটাকে তোমরা আবার RSCও বলতে পারো। যে কোনো নাম যে কোনো কিছু হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো তাহলে আমরা প্রথমে এটাকে ওপেন অবস্থায় এখানে যে রেজিস্ট্যান্স হবে সেই রেজিস্ট্যান্সটা আমরা মেজার করব। তাহলে দেখো যদি ওপেন হয় তাহলে তো এটার মধ্য দিয়ে এই R1 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে এই R1টা আমাদের হিসাবের মধ্যে আসতেছে না। তো তাহলে কারেন্ট প্রবাহিত হবে কোন পথে, এই পথ দিয়ে, এই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো এই পথ দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে M1, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির ভিতরের যে অবস্থা এটা। তো এখন এইখান থেকে দেখো আমাদের এই যে R1 R2 এখানে যে রেজিস্ট্যান্স অর্থাৎ এটা কেবল আছে, এই কেবল মানে কিন্তু রেজিস্ট্যান্স, অর্থাৎ কেবলের কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকে। তো এটার রেজিস্ট্যান্সকে যদি আমরা এটা হচ্ছে তাহলে R1, তারপরে এইখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে R2, এবং এখানে দেখো আমাদের ফল্ট রেজিস্ট্যান্স হচ্ছে R। তো এখন এইখানে আমাদের যে দুইটা কন্ডিশন, দুইটা অবস্থা হতে পারে, একটা হচ্ছে ওপেন অবস্থা আর একটা হচ্ছে শর্ট অবস্থা। তাহলে ওপেন অবস্থায় আমাদের রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমরা M1 ধরে নিয়েছি, এটাকে আমরা ROCও বলতে পারি, শর্ট অবস্থায় M2 বা RSC। তো তাহলে এখন এখানে দেখো তাহলে ওপেন অবস্থায় আমাদের রেজিস্ট্যান্স কি হবে, দেখো এখানে হচ্ছে M1, তাহলে ওপেন অবস্থায় এই যে রেজিস্ট্যান্সটা আছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে এটা বাদ, তাহলে কারেন্ট এই যে লুপের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি যে M1 সমান সমান R2 প্লাস R। তারপরে দেখো এটা হচ্ছে ওপেন অবস্থায় রেজিস্ট্যান্সের মান, এখন এটাকে আমরা শর্ট করে দিলাম এখানে। তো এখানে যদি শর্ট করে দিই তো তাও এখন আমাদের এখানে তখন এটা মান হয়ে যাবে কি M2, তাহলে M2 এর মান কি হবে, তাহলে দেখো M2 সমান সমান আমরা লিখতে পারি, দেখো এই যে এখানে যে কারেন্ট আসছে এই কারেন্টের কিছু কারেন্ট এই দিকে যাবে, কিছু কারেন্ট এই দিকে যাবে, তার মানে এইটা একটা প্যারালাল ব্রাঞ্চ, তার মানে এই দুইটা প্যারালাল অবস্থায় আছে এবং এটা তার সাথে সিরিজ আছে। তাহলে R2 সমান R2 প্লাস এই দুইটার প্যারালাল R1 R বাই নিচে হচ্ছে কি দুইটার যোগফল R1 প্লাস R। এখন এখানে দেখো আমরা দুইটা ইকুয়েশন পেলাম। তো এই যে আমাদের পুরো সিস্টেমটা, আমাদের যে ব্ল্যাভিয়ার অ্যান্ড আর্থ ওভারল্যাপ সিস্টেম, এই সিস্টেমের আমাদের তো মূলত যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন আগে আমাদের টার্গেটটা নির্ণয় করতে হবে যে আসলে আমরা কি করতে যাচ্ছি। তো এখন এইখানে দেখো এইখানে হচ্ছে R1, এখানে হচ্ছে R2। তো আমরা এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে বা আমরা কি বের করব, দেখো এখানে R1 আছে, R2 আছে, R আছে, তারপরে এখান থেকে মনে করো যে এই পর্যন্ত অর্থাৎ আমাদের যে টেস্ট স্ট্যান্ড আছে, টেস্ট স্ট্যান্ড থেকে আমাদের যেখানে ফল্ট হয়েছে সেইখানে লেন্থ হচ্ছে L, ঠিক আছে। তো এইগুলার মধ্যে আমরা কার মানটা নির্ণয় করব। আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে আমাদের এই টেস্ট স্ট্যান্ড থেকে এই ফল্টটা কোথায় হয়েছে, কত দূরত্বে হয়েছে সেটা নির্ণয় করা, তার মানে হচ্ছে L এর মান নির্ণয় করা। এখন দেখো এই L এর সাথে আমরা জানি রেজিস্ট্যান্স R সমান সমান রো L বাই A, এই ধরনের একটা সূত্র আমাদের রয়েছে। তার মানে যদি আমরা এই L এর মানটা নির্ণয় করতে চাই, অর্থাৎ লেন্থ এই টেস্ট স্ট্যান্ড থেকে ফল্ট পজিশন পর্যন্ত যদি লেন্থ নির্ণয় করতে চাই তাহলে দেখো এখান থেকে আবার আমাদের কি লাগে, R এর মান লাগে, অর্থাৎ L সমান সমান হচ্ছে R A বাই রো। তার মানে এই R মানে কি রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যে কেবলটা নিয়ে কাজ করছি সেই কেবলের রেজিস্ট্যান্স লাগবে। তাহলে এখন বলো
যে এই টেস্ট এন্ড থেকে আমাদের এই ফল্ট পজিশন পর্যন্ত রেজিস্ট্যান্সের মান কত, R2। তো তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে যে এখান থেকে R2 এর মান ক্যালকুলেশন করা। তার মানে এই পুরো সিস্টেমে আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে কি R2 এর মান নির্ণয় করা। তার মানে R2 মানে হচ্ছে যে আমাদের টেস্ট এন্ড থেকে ফল্ট পজিশন পর্যন্ত রেজিস্ট্যান্স, মানে কেবলের যে দূরত্ব সেটা, বা কেবলের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে R2। তো তাহলে দেখো এইখানে এই সূত্রের ভিতরে আমাদের রো, আপেক্ষিক রোধ এবং কোনো একটা তারের ক্ষেত্রফল, এইগুলো কিন্তু জানা বিষয়। কারণ কি, কারণ হচ্ছে যে কেবলটা নিয়ে আমরা কাজ করছি সেই কেবলের কতটুকু ক্ষেত্রফল হবে সেটা আমরা ওখান থেকে নির্ণয় করতে পারবো, এবং সেই কেবলটা কোন ধরনের ম্যাটেরিয়াল তৈরি, কপার নাকি অ্যালুমিনিয়াম, তার কিন্তু আপেক্ষিক রোধের মান আমাদের জানা। সুতরাং এখানে সবগুলোই জানা, শুধুমাত্র এল এর মান নির্ণয় করার জন্য আমাদের কাজ হচ্ছে আর এর মানটা নির্ণয় করা। তো তাহলে এখানে যে আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা, এখানে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কোন মানটা এখানে নির্ণয় করতে হবে। আমাদের মূল টার্গেট হচ্ছে এই R2 এর মান নির্ণয় করা। তো R2 এর মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আর হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ড হওয়ার কারণে, বা তোমার এই কেবলটা গ্রাউন্ড হয়ে যাওয়ার কারণে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের মান। তো এখন এইখানে দেখো আমরা R সমান সমান কি লিখতে পারি, R সমান লিখতে পারি M1 মাইনাস R2। তো তাহলে আমাদের এই যে যত ক্যালকুলেশনই থাক না কেন, আমাদের এই ক্যালকুলেশন থেকে আমাদের মূল টার্গেট হবে এই R2 কে বের করে নিয়ে আসা, R2 এর মানটা নির্ণয় করা। তো তাহলে এখন এখানে আমরা মান বসাবো, তাহলে হচ্ছে M2 R2 প্লাস, তাহলে আর এর মান আমরা কি পাচ্ছি, দেখো আর এর মান পাচ্ছি হচ্ছে R1, আর এর মান হচ্ছে M1 মাইনাস R2, এবং নিচে হচ্ছে R1 প্লাস M1 মাইনাস R2। তো তাহলে আমাদের এখানে যে গ্রাউন্ড রেজিস্ট্যান্স ছিল, এখন এই গ্রাউন্ড রেজিস্ট্যান্সের মান তো আমরা জানতে পারবো না, এই জন্য আমরা কি করলাম, এই গ্রাউন্ড রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করে দিলাম। এখানে দেখো আমাদের যে এইখানে এই ইকুয়েশনটাতে যে ভেরিয়েবলগুলো দেখতে পাচ্ছ, এই ভেরিয়েবলগুলো কিন্তু সব আমাদের মেজার করার মধ্যেই, আমরা এগুলোকে মেজার করতে পারবো। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু কি হবে, R1 প্লাস M1 মাইনাস R2। তো তাহলে এখন এইটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে হবে R1 R2 প্লাস M1 R2 মাইনাস R2 তার স্কোয়ার প্লাস M1 R1 মাইনাস R1 R2। তো এখন এইখান থেকে দেখো এইটা এবং এইটা চলে যায়, এরপরে আমরা যদি আবার ক্রস গুণ করি তাহলে কি আসবে, M2 R1 প্লাস M1 M2 মাইনাস M2 R2 ইকুয়ালস টু, তাহলে এই দিকে আমাদের কি কি থাকে, M1 R2 মাইনাস R2 তার স্কোয়ার প্লাস এখানে আছে M1 R2 M1 R1, তাহলে এইগুলাই আছে এখানে। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে R2 এর মান নির্ণয় করা। তো এখানে দেখো এখানে একটা M2, তাহলে দেখো আমাদের এখানে মূল টার্গেট হবে এই R2 এর মানটা নির্ণয় করা। তো R2 এর মান আমরা এখানে কিভাবে নির্ণয় করতে পারি, দেখো তো এখানে R2 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু R2টা হচ্ছে কি স্কোয়ারের আকারে রয়েছে না, তো এই স্কোয়ারটাকে আমাদের এখান থেকে দূর করতে হবে। তো স্কোয়ারটাকে দূর করার জন্য দেখো আমরা কি করতে পারি, তাহলে R2টাকে এইদিকে নিয়ে এসে আমরা, তাহলে এটা প্লাস হয়ে যাবে R2 স্কোয়ার সমান সমান। তো এখন এইখানে কি কি বিষয় আছে দেখো, এখানে আছে তোমার M1 R1, তাহলে এখানে M1 R1 আছে, এবং এইখানে একটা হচ্ছে M2 R1 আছে, তারপর হচ্ছে M2 R2 আছে, এবং এখানে দেখো M1 R2 আছে। তাহলে এখানে দেখো আমরা এগুলোকে একটু সাজায় লিখবো, তাহলে সাজায় লিখলে এগুলোকে আমরা এক পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে M1 R1 প্লাস M2, তাহলে দেখো এইটা প্লাস আছে, প্লাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে M2 R1, তারপরে এইটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে M1 M2,
তারপরে এখানে এটা আছে কি প্লাস মাইনাস আছে, এদিকে আসলে এটা প্লাস হয়ে যাবে m2 r2। তো তাহলে এখানে দেখো 1 2 3 4 5 2 4 এবং আরেকটা টার্ম রয়েছে সেটা হচ্ছে m2 r2 এবং এখানে রয়েছে m1 r2। তো এখন এখানে একটু দেখো যে এখানে আমাদের আছে m1 r1, তারপরে এখানে আছে m1 r2, তারপরে এখানে রয়েছে দেখো m2 r1 এবং এখানে রয়েছে m2 r2। তো তাহলে এখান থেকে আমরা এগুলোকে কমন নিব। তাহলে দেখো এখান থেকে এইটা এবং এটা থেকে আমরা কি কমন নিতে পারি, m1 কমন নিব। তাহলে m1 কমন নিলে r1 এবং এখানে পাচ্ছি প্লাস r2। আচ্ছা, এরপরে দেখো এইটা এবং এইটা থেকে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কি কমন আছে, m2 কমন আছে। তাহলে আমরা এখান থেকে যদি -m2 যদি কমন নিই তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি প্লাস r1 আর এখানে হচ্ছে মাইনাস r2। এবং আমাদের আরেকটা টার্ম বাকি আছে সেটা হচ্ছে কি -m1 m2। তো এখন এইখানে দেখো আমাদের আরও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে r আছে। তাহলে r1 সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমাদের মূলত তোমার এই যে এই টার্মটা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে r আছে, স্মল r আছে, এই স্মল rটা নির্ণয় করা আসলে এটা নির্ণয় করার প্রয়োজন নাই, এটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি। তারপরে এখানে দেখো এই r সমান সমান কি লিখতে পারি আমরা, এখানে r1 সমান সমান লিখতে পারি r মাইনাস r2। তো তাহলে যেখানে মোট কথা হচ্ছে আমাদের যেখানে যে রেজিস্ট্যান্সগুলো আসলে মেজার করার প্রয়োজন নাই বা যেগুলা মেজার করা কঠিন, যেমন r, তারপর হচ্ছে r1, এইগুলাকে আমরা যেগুলা দিয়ে আমরা মেজার করতে পারবো সেইগুলো দিয়ে আমরা রিপ্লেস করে দিব। তো তাহলে দেখো এখানে আমাদের যে এই যে r1কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, r মাইনাস r2 দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এটা দিয়ে আমরা একটু রিপ্লেস করে দিই। তাহলে এখন আমরা কি করব, এই r1টাকে r মাইনাস r2 দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে দেখো এখানে আমরা r1 এর জায়গায় লিখতে পারি r মাইনাস r2 প্লাস r2 মাইনাস m2 r মাইনাস r2 মাইনাস r2 মাইনাস m1 m2। তো এখন এখানে এইটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যায়, যেহেতু এটাও r2 এটাও r2। তাহলে এখানে পাচ্ছি r m1 মাইনাস এখানে কি পাচ্ছি আমরা, দেখো এখানে যদি আমরা গুণ করে দিই একবারে m2r, তাহলে এই দুইটা মিলে কি হবে, -2r হবে। তাহলে গুণ করলে কি হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি m2 ইন্টু 2r ইন্টু 2r2। এরপর আমাদের আরেকটা টার্ম আছে m1 m2। তো এই পাশে আমাদের কি রয়েছে, r2 তার মাথায় স্কোয়ার। আমাদের মূল টার্গেট হচ্ছে r2 এর মান নির্ণয় করা, কিন্তু এখানে স্কোয়ার অবস্থায় থাকার কারণে আমাদের মূলত এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে। তো এইখানে দেখো আমরা এই অংশটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, তাহলে হচ্ছে r2 স্কোয়ার মাইনাস 2 m2 r2। এখন এখানে একটু দেখো আমাদের কাজ হচ্ছে যে এই স্কোয়ারটাকে রিমুভ করা। তো এই স্কোয়ারটাকে রিমুভ করতে হলে আমরা কি করব, মনে করো যে তোমার a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান মনে করো যে 5 আছে। তো এখন আমরা যদি এই স্কোয়ারটাকে রিমুভ করতে চাই তাহলে এটাকে কি করতে পারবো, ওই পাশে রুট নিয়ে যেতে পারবো, রুট করে দিতে পারবো। তো কন্ডিশন হচ্ছে কি এখানে একটা সূত্রের আকার ধারণ করানো। তাহলে এখানে একটা সূত্রের আকার তৈরি করা। দেখো এইটাকে আমরা এই পাশে নিয়ে আসার ফলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো a স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এখানে আমরা এইটাকে a বলছি, এটাকে b বলছি। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে বাকি থাকে কি b স্কোয়ার, b হচ্ছে কি m2 তার স্কোয়ার। দেখো m2 স্কোয়ার কিন্তু এখানে কোথাও নাই, তার মানে এই টার্মটা আমাদের এক্সট্রা একটা টার্ম। তো সমস্যা না, আমরা এটা যেটা এক্সট্রা নেব সেটাকে বাদ দিয়ে দেবো। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, আর কমন আছে, তাহলে হচ্ছে m1 মাইনাস m2। আচ্ছা, এখন দেখো এই টার্মটা আমরা এই পাশে নিয়ে গেছি, এখানে থাকে কি m1 m2
এখন দেখো এই যে আমাদের এক্সট্রা টার্মটা আমরা এটা বাদ দিয়ে দিব, তাহলে দেখো প্লাস m2 তার স্কোয়ার, তাহলে দেখো এইটাও প্লাস এইটাও প্লাস, তার মানে এটা কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, আমাদের আগের টার্মই আমরা যেতে পারি। তো তাহলে দেখো এইখানে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে হচ্ছে r2 মাইনাস m2 তার স্কোয়ার সমান সমান, তো এই পাশে দেখো কি থাকে, এই পাশে আমাদের r কমন নিলে m1 মাইনাস m2, এইখানে আমাদের কি কমন যায় দেখো তো, এখানে আমরা মাইনাস কমন নিলাম এবং একটা m2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকে m1 মাইনাস m2। আচ্ছা এইখান থেকে দেখো এই একটা টার্ম এই একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কি কমন আছে, m1 মাইনাস m2, এবং এখান থেকে যদি m1 m2 চলে যায় এখানে r থাকে মাইনাস m2 থাকে। তো তাহলে এখান থেকে আমরা, তো এখন দেখো এইখানে কি করতে পারি আমরা, এখন এই যে স্কোয়ারটা রয়েছে এটাকে কিন্তু আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে সেটা কি হিসেবে রুট হয়ে যাবে, তাহলে এটা যেহেতু তোমার একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হতে পারে, দুইটা হতে পারে, তার মানে প্লাস মাইনাস রুট ওভার m1 মাইনাস m2 ইন্টু r মাইনাস m2, এখানে প্লাস মাইনাস হলো, এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল হইতে পারে দুইটা। তো এখন এখানে স্কোয়ার আর থাকে না, তো আমাদের মূল টার্গেট হচ্ছে r2 এর মান বের করা, তাহলে r2 যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের এই m2টা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে m2 প্লাস মাইনাস রুট ওভার m1 মাইনাস m2 ইন্টু r মাইনাস m2। তো এখন এখানে দুইটা মান আমরা পেলাম, দুইটা মান, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের তিনটা বিষয়, একটা হচ্ছে r2, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। তো এখানে আমাদের রয়েছে m2, তাহলে r2 সমান সমান m2 প্লাস মাইনাস সামথিং, এখানে এটার মান আমরা এইটুকু যদি ক্যালকুলেশন করে যে কোনো একটা মান আমরা পেতে পারি এখান থেকে। তো তাহলে আমরা বলতে পারি যে r এর মান যখন আমরা, দেখো r এর মান আমরা যখন প্লাস নিব, যখন পজিটিভ হবে তখন r ইজ গ্রেটার দেন m2। দেখো এখানে যদি আমরা পজিটিভ নিই তাহলে m2 এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, মানে কি অবশ্যই r এর মানটা m2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। যখন আমরা নেগেটিভ নিব তখন কি বলবো, যে m এর মানের চেয়ে r এর মানটা m এর মানের চেয়ে কিছু একটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে r এর মানটা তখন ছোট হবে, m2 এর চেয়ে ছোট হবে। তো এইটা হচ্ছে মূলত আমাদের এই দুইটা লাইনের মানে মিনিং, যে r এর মান কেমন হতে পারে, যদি প্লাস নিই তাহলে m2 এর চেয়ে বড় হবে, আর মাইনাস নিই m2 এর চেয়ে কি হবে, ছোট হবে। এখন আসো আমাদের মানে বাস্তব এটা দেখি, আমরা চিত্রটা দেখি। তো এখন এখানে দেখো তোমার এই যে r2টা, এখানে দেখো r2 হচ্ছে কি শুধু এইটুকু রেজিস্ট্যান্স, কিন্তু m2টা কি দেখো তো, m2 হচ্ছে পুরা সার্কিটের রেজিস্ট্যান্স না। এখানে বিষয়টা আর একটু খেয়াল করো, যে এই r2 হচ্ছে আমার শুধুমাত্র এইটুকু লেন্থ, মানে হচ্ছে টেস্ট এন্ড থেকে আমার যে ফল্ট এন্ড আছে এই এন্ড পর্যন্ত, মানে ফল্ট পজিশন পর্যন্ত লেন্থ, তাহলে এইটার রেজিস্ট্যান্স এবং m2 হচ্ছে কি এইটার রেজিস্ট্যান্স, মানে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স। তো তাহলে এখান থেকে আমরা দেখো বলতে পারি যে এই কন্ডিশনটা কখনোই ট্রু হবে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই r2 এর মান m2 এর চেয়ে কখনোই বেশি হবে না। কারণ কি, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে টোটাল কন্ডাক্টর রেজিস্ট্যান্স, গ্রাউন্ড কন্ডাক্টর রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে তোমার হচ্ছে মোটামুটি এই m2 এর মান কখনোই r2 এর চেয়ে বেশি হতে পারবে না। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে r2 হচ্ছে শুধুমাত্র এইটুকু রেজিস্ট্যান্স আর m2 হচ্ছে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স। তো তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন অলরেডি বাদ দিয়ে দিতে পারি, যে আমরা এই পজিটিভ ভ্যালু নিয়ে যে মান আসবে সেটা আমরা মানে সেটা সম্ভব না আসলে, সেটা কি m2 এর মান কখনো r2 এর চেয়ে ছোট হতে পারে না, বা r2 এর মান m2 এর চেয়ে কখনো বড় হতে পারে না। তো তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে পজিটিভ যে মানটা ছিল সেটা তোমার আছে ইনভ্যালিড ভ্যালু, সুতরাং ওইটা আমরা নিব না, তাহলে পজিটিভ মানে নেগেটিভ নিয়ে পাই, তাহলে নেগেটিভ ভ্যালু নিয়ে পাই। আচ্ছা নেগেটিভ ভ্যালু নিলে কি পাবো আমরা, r2 সমান সমান m2 মাইনাস রুট ওভার m1 মাইনাস m2 ইন্টু
আর মাইনাস M2। তো তাহলে এখন এইখানে দেখো যে আমাদের M2 কি, M1 কি, আর কি, এটা আমরা জানি। তো এখান থেকে এই সার্কিটটার এই প্যারামিটারগুলো ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো। তো আর এর মান নির্ণয় করলে কিন্তু আমরা ওইখান থেকে তোমার হচ্ছে এই যে লেন্থ নির্ণয়ের যে সূত্র আমরা জানি কি, আর সমান সমান রো এল বাই এ। তো এখান থেকে এল সমান সমান আমরা লিখতে পারবো আর এ বাই রো। তার মানে এই রেজিস্ট্যান্স যদি আমরা জানি, তার কেবলের লেন্থ আমরা বের করতে পারবো। তো এখান থেকে আমরা মূলত বলে দিতে পারবো যে আমাদের কেবলের কতটুকু লেন্থে আমাদের এই ফলটা সংঘটিত হয়েছে। তো তখন আমাদের কি করতে হবে না, এই সমগ্র অংশ খুঁড়তে হবে না। আমরা সমগ্র অংশ না খুঁড়ে জাস্ট এখানে এসে খুঁড়ে আমরা এখান থেকে এই ফলটাকে পেয়ে যাব এবং এখান থেকে এটাকে রিমুভ করব। তো এটা ছিল মূলত আমাদের ব্ল্যাভিয়ার অ্যান্ড আর্থ ওভার টেস্ট মেথড। তো এই মেথডের মাধ্যমে শুধুমাত্র সিঙ্গেল কন্ডাক্টরের ফল্ট কিভাবে নির্ণয় করতে হয়, এটাই ছিল মূলত বিষয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।